বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু, ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিদের অংশগ্রহণ। তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার রায় ঘোষণা, সাবেক এমপি রানা সহ 10 আসামি খালাস। এবং সিলেটে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু, সবাই ঢাকার ডেমরার বাসিন্দা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কৌসর আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এই ধাপে অংশ নিয়েছে ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। ফজরের নামাজের পর আম বয়ানে এই ধাপের ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে শুরায়ে নিজামের অনুসারীদের ইজতেমা। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, আজ সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে মনে করেন তিনি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। রোববার একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি। আরও বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। গণতন্ত্রের পথ রুদ্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মেধা ও মুক্ত চিন্তার বিকাশ রুদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে অমর 21 বইমেলায় জিএসটিটি পাঠাগার উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ আমলে 21 বইমেলায় বিএনপি কোনো স্টল বরাদ্দ পায়নি, ইচ্ছা করে দেওয়া হতো না। ফ্যাসিস্ট সরকার পতনের পর বইমেলার সবাই অংশগ্রহণ করছে, প্রকাশকরা স্বাধীনভাবে কাজ করছে। সেই জায়গাটি যখন ফ্যাসিবাদের আক্রমণের ছোবলের মধ্যে পড়ে, তখন সেটি আর আনন্দ মেলায় পরিণত হয় না, সেটি হয় একটি ভয়ার্ত এবং ভীতিকর পরিবেশ। অন্য কিছুর নামে নিতে পারি না, তখন সে তার নিজস্ব প্রকাশনীর নামে নিয়ে সেখানে অন্তত আমাদের বইগুলো সেখানে সে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই ছিল গত 17টা বছর। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 10 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দারা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল হাসান রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। মোহাম্মদ আলী 2014 সালে গ্রেফতার হওয়ার পর ফারুক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তার জবানবন্দিতে এই হত্যার সঙ্গে আমানুর রহমান ও তার ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পলাতক আছেন। সিলেটের ওসমানীনগরের 19 মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মহিলা শিশুসহ 4 জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন নারী ও শিশু।
এর মধ্যেই ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে আরও 2 জন মারা যায়। রবিবার সকালে ঘন কুয়াশার কারণে সিলেট ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। নিহতরা হলেন প্রাইভেট কারের চালক সোহেল, শামিমা, ইতি বেগম, আয়ান। নিহতরা সবাই ঢাকার ডেমরার বাসিন্দা। 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সার্কেল এসপি আশরাফুজ্জামান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হচ্ছে ডিএনএ ল্যাব। ঢাকার বাইরে এই প্রথম বিভাগীয় শহরে ল্যাব স্থাপনের উদ্যোগ নেয় খুশি স্থানীয়রা। শীঘ্রই ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট থেকে আইজুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডিএনএ পরীক্ষার বিকল্প নেই। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণ, অজ্ঞাত মরদেহের পরিচয় নিশ্চিতে প্রয়োজন হয় ডিএনএ পরীক্ষার। রাজধানীর বাইরে সিলেটেই প্রথম এ ধরনের ল্যাব স্থাপন করা হলো। যখনই কোনো মৃত ব্যক্তি কেউ মারা যান, তখন যখন এটা নিয়ে মামলা হয়, তখন যখন পারিপার্শ্বিক কোনো ধরনের আমরা কোনো পাই না, সাক্ষী পাই না, তখন কিন্তু ফাইনালি আমাদেরকে ডিএনএ রিপোর্টের উপর নির্ভর করতে হয়। এবং পুরো বাংলাদেশ থেকে যখন এই বিষয়গুলা ঢাকায় যায়, তখন 2 থেকে 3 বছরও একটা রিপোর্ট পেতে লেগে। ডিএনএ ল্যাব স্থাপন করায় অপরাধ তদন্তের গতি বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে একটা ডিএনএ প্রোফাইল, ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি ছিল, যেখানে শুধু স্যাম্পল কালেক্ট করা হয় এবং সেন্ড করা হয় ঢাকায়। বর্তমানে যেটা হলো প্রোফাইলিং ল্যাব যদি হয়ে যায়, তাহলে সিলেটের যত ধরনের অপরাধ ডিএনএ রিলেটেড সেই জিনিসগুলা খুবই সহজে নির্ণয় করা যাবে। প্রাথমিকভাবে ল্যাবের স্থান নির্ধারণ এবং মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। বাংলাদেশে একটাই ল্যাব আছে ঢাকাতে, তার মানে সারা বাংলাদেশের আমরা স্যাম্পলগুলো ঢাকাতে পাঠাই, দীর্ঘসূত্রিত হয়। সিলেটবাসীর জন্য ভালো খবর যে আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা একটা ল্যাব নিতে পারবো কিনা, এখানে জায়গা সংকুলনের ব্যাপার আছে। তা আমরা জায়গা সংকুলন একটা ব্যবস্থা করেছি এবং সেই অনুযায়ী আমরা এখানে সমাজ কল্যাণের মাননীয় উপদেষ্টা ম্যাডাম আসছিলেন, উনি নিজেও সরজমিনে দেখে গেছেন। এছাড়া ওনার প্রতিনিধি 2টা ফেজে আসছে। এখন অপেক্ষা ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার, যা সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। পাবনার বেড়া উপজেলার বাঁধের হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মালামাল সহ বাজারের 14টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি, পূর্বশত্রুতার জেরে একটি পক্ষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। এদিকে কাশীনাথপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। আমি বাজারের নাইট গার্ড, আমি ডিউটিরত অবস্থায় মাছ বাজারে ছিলাম, ওই পাশে ডিউটিতে যাচ্ছি। হঠাৎ করে বিকট একটা শব্দ হয় 3টের দিকে। যখনই শব্দ হয় আমি দৌড়া চলে আসে, দেখি দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। ঘরের পিছন থেকে আগুন, এই দুর্বৃত্তরা আগুন দেয় এবং আগুন দিয়ে জ্বালায় দেয়। এতে আমাদের বাঁধেরহাটে প্রায় 14টি ঘর ভূষিত হয়ে গেছে। ধারণা করছি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্যালিডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনে মজুদ থাকা গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নে এক ব্যবসায়ীর গোডাউনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে গোডাউন ও হোগলা পাতা পুড়ে প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন জানান, প্রতিদিনের ন্যায় রাতে নিজের গোডাউনটি বন্ধ করে ভিতরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত 2:30টার দিকে একদল দুর্বৃত্ত তার গোডাউনে মালামাল থাকার কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে এস.এ. জিন্না কবিরকে ১ নম্বর সদস্য করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এস.এ. জিন্না কবির। এ সময় তিনি বলেন, বিএনপির সকল সাংগঠনিক নির্দেশ মেনে মানিকগঞ্জ জেলা বিএনপির সকল তৃণমূল সদস্যদের নিয়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবেন। আওয়ামী লীগ ঘোষিত ফেব্রুয়ারির কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা যুবদল। কোর্ট চত্বর থেকে জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিএনপি যুবদল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি বা ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেয় তারা। বরিশালের মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের উদ্যোগে উপজেলার চরখাল্লেন সড়কে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, ভাঙচুর, লুট ও হামলার বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে উল্টো মামলা না নিয়ে জয়নাল আবেদিন পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদের কাছ থেকে ৫০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমের অপসারণের দাবি জানান তারা। বরিশালের আগুইলঝাড়া উপজেলার বাঘদা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সবিতা মল্লিকের বিদায় এবং আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিকদার হাফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সরওয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার রফিকুল ইসলাম, কাজল আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খান মনু, অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া, সঞ্চালনায় কে.এম. রেজাউল, ফেরদৌস, রুশু উপস্থিত ছিলেন। নোয়াখালীর চৌমুহনী শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহমুদুল শামীম তালুকদার। এর সময় উপস্থিত ছিলেন শাখা ম্যানেজার আব্দুল হান্নান, জেলা ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির সভাপতি দেলার হোসেন, আবাসন শিল্প সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকেই। শেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সীমান্ত ঘেঁষা পর্যটন কেন্দ্রে গজনী অবকাশে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই প্রতিপাদ্য সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সাভারের দেওগাঁও জয়তুন্নেসা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ওমর। নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নরসিংদী বাইক ক্রিকেট একাদশকে হারিয়ে ভৈরব কেএফসি একাদশ শিরোপা জয়ী হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন শ্যামল। উদ্বোধক ছিলেন জাভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল ইসলাম বাবুল। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান সহ আরও অনেকেই। খেলতে চল, এই স্লোগানে গাজীপুরের কালিয়াকুড়ি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব চান্দানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়। খেলায় আবরণ জায়ান্ট 20 রানে রেনেসে স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জুলফিকার আলী, করটিয়া সাদত কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী, আন্তর্জাতিক এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়া উপকূলে নিহত 20 বাংলাদেশিকে সমাহিত করা হয়েছে। তবে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এখনও
ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি। শুক্রবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় 20 বাংলাদেশি মারা গেছেন। তবে এখনও বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি। বেশ কয়েকটি সূত্র জানায়, গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসছে লিবিয়া উপকূলে। তবে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশ? কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন GM হাজারি ও সাধারণ সম্পাদক মামুন। কাতারের দোহা নাজমায় স্থানীয় রয়্যাল আকসা রেস্টুরেন্টে হলরুমে উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে 14 জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন। চট্টগ্রামে অটোরিকশা চালকদের ট্রাফিক আইন, যানজট মুক্ত চলাচলের ধারণা এবং যাত্রীদের নিরাপত্তা বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি, আলোচনা ও পরিচিতি সভা হয়েছে। নগরীর আকবরশা থানা বিশ্ব কলোনি এলাকায় ইলেকট্রিক 3 হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে না দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করেছেন পরিষদের সমন্বয়ক কাজী মাহমুদ ইমাম বিলু। নগরীর আগ্রাবাদে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য বোধুণ্ঠিত করে বহিরাগত নিয়ে C&F এজেন্ট ঐক্য পরিষদ নামধারী গুটি কয়েক এজেন্ট নির্ধারিত সদস্যদের বাইরে মনোনয়নপত্র দিচ্ছে না। চট্টগ্রামের কর্ণফুলী এলাকার দুরন্ত দুর্বারের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চরপাথর ঘাটায় পুরনো ব্রিজ ঘাট চত্বরে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন হাকিম আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রমু। উৎসব শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। দর্শকের পর্যায়ে জানাবো একজিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চাষিরা বলছেন, সার ও মজুরি খরচ বেশি হওয়ায় দুশ্চিন্তায় তারা। এছাড়াও সার সংকট দেখিয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে ডিলারদের বিরুদ্ধে। এদিকে ধান উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। শীতের সকালে কেউ ব্যস্ত বীজতলা থেকে চারা তোলার কাজে, আবার কেউ করছেন জমি প্রস্তুত। কারো ব্যস্ততা ধানের চারা রোপণে। বোরো ধান আবাদে এমন কর্মযজ্ঞ চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এখন কষ্ট করে কাজ করতেছি, শীতে কুলন যায় না। বাতাসের ভিতর কাজ করা খুব কষ্ট, তারপরে আমরা কাজ করতেছি। কাজ করা লাগবে, যেহেতু ধান না লাগালে হয় না। 45 টাকা ডিসিমালতে যে ধান লাগাই আমাদের সে দিন মজুরি দিয়ে হয় না, প্রচুর কষ্ট। তা বাদেও আমাদের লাগাই, যেহেতু আমরা পরিশ্রমী মানুষ, দিন মজুর করে খাই। এই চারা তুলতেছি, তুললে এই চারা খেতে গাইডে আমরা এই বাচ্চাগারা হাত ধরে সারা বছর ঘরের ধানের ভাত খামো। কৃষকরা বলছেন, কৃত্রিম সার সংকট ও হাল চাষ থেকে শুরু করে শ্রমিক খরচ বাড়লেও বাড়ে না ধানের দাম। ফলে লাভের আশায় ধান চাষাবাদ করলেও লোকসানে পড়তে হয় তাদের। লাগানোর থেকে শুরু করিয়া যে খরচ হয় তাতে আমি খরচ পাই না, এর দাম পাই না, ধানের দাম পাই না। 1 মণ ধানের পিছনে 1300-1400 টাকা খরচ হয়, আবার বেচা না গাই 1300-1400। তাহলে আমি কীভাবে চলব? আমরা কৃষকের ধানের ন্যায্য দাম পাইতেছি না। আমরা যখন ধানটা তুলি এখন ধানের দাম কম। এদিকে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যে সকল আধুনিক জাত আছে, বোরোর ক্ষেত্রে যেমন বৃধান 89, বৃধান 92, বৃধান 102, বৃধান 103 এবং 105-এর মতো ভ্যারাইটিও আমরা গিয়ে মাঠে কিন্তু এবার সম্প্রসারণের কাজ চলমান রেখেছি। এছাড়া লাইন, লোগো, পার্চিং সহ যে সকল প্রযুক্তি কর্নার স্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করা, সে কাজটাও করে যাচ্ছে। এবছর উল্লাপাড়ায় 30,350 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।
শেষ করবে সেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিদের অংশগ্রহণ। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার রায় ঘোষণা। সাবেক এমপি রানা সহ 10 আসামি খালাস। এবং সিলেট ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু, সবাই ঢাকার ডেমরার বাসিন্দা। শেষ করবে সেন সকালের সংবাদ। এর আগে